সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ক্লাসটি। আমার আজকের এই ক্লাসটিতে ইংলিশ ফর টুডে বইটিতে আর্ট অ্যান্ড ক্রাফট এর দেখো একটি লেসন রয়েছে ফোক মিউজিক নামে। এই ফোক মিউজিক বা লোকসঙ্গীতের যেই চ্যাপ্টারটি রয়েছে বা লেসনটি রয়েছে, এই লেসনটি আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো দেখো, এই যে ফোক মিউজিক এই লেসনটিতে আমি দেখতে পাচ্ছি যে দুটি পার্ট রয়েছে। আমরা একটু সময় লাগলেও এই একটি ক্লাসে কি করব, একদম দুটো পার্টই ফুল কমপ্লিট করে ফেলবো। তো এই যে তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে, এখানে যে লেসনগুলো থাকে সেই লেসনগুলো সাধারণত একটু বড় হয়। তো লেসনগুলো একটু বড় হলেও ধৈর্য নিয়ে যদি তুমি ক্লাসটি করার চেষ্টা করো বা বুঝে বুঝে যদি তুমি পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু মনে হয় যে এই প্যাসেজগুলো তোমার কাছে আর কঠিন লাগবে না। বিশেষ করে আমার এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, তাহলে দেখবে যে জাস্ট এই ৩০ থেকে ৪০ মিনিটের ক্লাসটি করার পরেই যখন তুমি কয়েকটা মডেল টেস্ট সলভ করতে যাবে, তখন দেখবে যে কোনো প্রশ্নই আর তোমার কাছে কঠিন মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি আমার ক্লাসগুলোতে চেষ্টা করি যে প্রত্যেকটা লাইন একদম ধরে, ধরে যাতে বুঝিয়ে দেয়া যায় এবং যাতে সেই প্যাসেজটি একবার পড়িয়ে দেওয়ার পর কোনো ছাত্রের আর ২য় বার পড়তে না হয়। তো তোমার কাজ হচ্ছে জাস্ট আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং তারপরে তোমাদের যার কাছে যেই বইগুলো রয়েছে, সেই বইগুলো থেকে মডেল টেস্টগুলো প্র্যাকটিস করবে। তাহলেই কিন্তু তোমার কাজ 50% হয়ে গেল। আর বাকি যে 50% সেটা হচ্ছে প্র্যাকটিসের উপরে থাকা। তো যখনই তুমি প্র্যাকটিসের উপরে থাকবে বা কিছুদিন পর, পর রিভাইজ করবে, তখনই কিন্তু তোমার প্রিপারেশন ফুল কমপ্লিট হবে এবং বোর্ডের পরীক্ষাতে যেয়ে তুমি খুব ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে ফোক মিউজিক কনসিস্ট অফ songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical style। তাহলে দেখো এখানে যেটি বলা হলো যে ফোক মিউজিক কনসিস্টস অফ মানে হচ্ছে গঠিত। তাহলে এই ফোক মিউজিক গঠিত হয় কি নিয়ে? সংস বা গান নিয়ে অ্যান্ড মিউজিক বা সঙ্গীত নিয়ে। তাহলে কিসের গান বা সঙ্গীত নিয়ে? অফ এ কমিউনিটি বা একটি সম্প্রদায়ের। তাহলে এই লোকসঙ্গীত গঠিত হয় কি নিয়ে? একটি সম্প্রদায়ের কি নিয়ে? গান নিয়ে এবং সঙ্গীত নিয়ে। দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই, দেখো ইনফ্লুয়েন্সড মানে কিন্তু প্রভাবিত। তাহলে যেগুলো কি প্রভাবিত নয় বাই অ্যানি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। সফিস্টিকেটেড মানে কিন্তু আধুনিক। তাহলে যেগুলো আধুনিক কোনো সঙ্গীতের নিয়ম অথবা অ্যানি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল অথবা কোনো ধরন দ্বারা কি নয়? প্রভাবিত নয়। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারছো যে লোকসঙ্গীত জিনিসটা কিন্তু আসলে ওই ধরনের ধরাবাঁধা কোনো নিয়মের মধ্যে আবদ্ধ নয়। জাস্ট কোনো একটি ভাবে গেলেই আসলে কিন্তু এই লোকসঙ্গীত হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন রবীন্দ্রসঙ্গীতের আলাদা একটি ধরন রয়েছে, নজরুল সঙ্গীতের আলাদা ধরন রয়েছে এবং অন্যান্য যে আধুনিক গান রয়েছে সেখানেও আলাদা ধরন রয়েছে। কিন্তু এই ফোক মিউজিক বা লোকসঙ্গীতের কোনো স্ট্যান্ডার্ড বা আদর্শ কোনো কি নেই? সঙ্গীতের কোনো ধরন বা বৈচিত্র্য নেই। এরপর দেখো কি বলেছে যে বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ। হেরিটেজ শব্দের অর্থ কিন্তু ঐতিহ্য। ঠিক আছে? তো বাংলাদেশের রয়েছে কি রয়েছে? একটি ঐতিহ্য রয়েছে অফ রিচ ফোক মিউজিক, অর্থাৎ বাংলাদেশের সমৃদ্ধ, এখানে রিচ বলতে কিন্তু বড়লোক বা ধনীকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে সমৃদ্ধ যে ফোক মিউজিক রয়েছে সেই ফোক মিউজিকের একটি হেরিটেজ বা ঐতিহ্য বাংলাদেশের রয়েছে। হুইচ বা যার ইনক্লুডস অর্থাৎ যার মধ্যে ইনক্লুড বা অন্তর্ভুক্ত রয়েছে। দেখো কি অন্তর্ভুক্ত রয়েছে? বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সং। রিলিজিয়াস মানে কিন্তু দেখো ধার্মিক বা ধর্মীয়, অ্যান্ড সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। তাহলে এই যে ফোক মিউজিকের যে সমৃদ্ধ ঐতিহ্য আমাদের রয়েছে তার মধ্যে কি রয়েছে? কিছু ধর্মীয় গানও রয়েছে, আবার ধর্মনিরপেক্ষ গানও রয়েছে। এটিই কিন্তু দেখো এখানে আসলে বোঝানো হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তী প্যারাতে দেখো কি বলেছে যে ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড, অর্থাৎ এই লোকসঙ্গীতকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। দেখো অ্যানশিয়েন্ট মানে কিন্তু প্রাচীন। তাহলে এই যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত এটিকে বর্ণনা করা যেতে পারে কি হিসেবে? প্রাচীন সময়ের মিউজিক বা সঙ্গীত হিসেবে বর্ণনা করা যেতে পারে দ্যাট স্প্র্যাং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি। তাহলে যেটি কি জুড়ে ছিল? একটি কমিউনিটি বা সম্প্রদায়ের হার্ট বা হৃদয় জুড়ে ছিল। বেসড অন, ভিত্তি ছিল কি? দেয়ার ন্যাচারাল স্টাইল, তাদের প্রাকৃতিক ধরন,
কিসের? অফ এক্সপ্রেশন, অর্থাৎ এই যে এক্সপ্রেশন মানে কিন্তু দেখো প্রকাশ করা, তাহলে প্রকাশ করার প্রাকৃতিক ধরনের উপর ভিত্তি করেই কি এই লোকসঙ্গীত ছিল। আনইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ এটি প্রভাবিত ছিল না কিসের মাধ্যমে দেখো, বা কিসের দ্বারা প্রভাবিত ছিল না? দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, অর্থাৎ যে ক্লাসিক্যাল মিউজিক রয়েছে সেই মিউজিকের যে নিয়ম রয়েছে বা রুলস রয়েছে, অর মডার্ন বা আধুনিক যে পপুলার সং বা জনপ্রিয় গানগুলো রয়েছে এগুলোর দ্বারা কিন্তু ওই গানগুলো প্রভাবিত ছিল না। তারপর দেখো কি বলছে যে অ্যানি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, অর্থাৎ সাউন্ড মানে কিন্তু ধ্বনি বা শব্দ, তাহলে শব্দের কি যে কোনো অ্যারেঞ্জমেন্ট বা সজ্জা ক্রিয়েটেড বাই তৈরি হতো কি দ্য কম্বিনেশন অফ টিউন, টিউন মানে কি দেখো সুর, ভয়েস মানে হচ্ছে স্বর, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বা ডান্স, তাহলে কি ইনস্ট্রুমেন্ট মানে কিন্তু দেখো আবার সরঞ্জাম, ঠিক আছে। তাহলে এখানে যেটি বলা হয়েছে যে সাউন্ডের যে অ্যারেঞ্জমেন্ট বা সাজসজ্জা তৈরি হতো কিসের কম্বিনেশন বা কিসের সমন্বয়ে? সুর, স্বর এবং সরঞ্জামের সমন্বয়। মে বি ডিসক্রাইবড অ্যাজ, এটিকে ডিসক্রাইব করা যেতে পারে অ্যাজ মিউজিক, তাহলে এটিকে মিউজিক হিসেবে কি করা যেতে পারে? ডিসক্রাইব বা বর্ণনা করা যেতে পারে, এটি এখানে বোঝানো হয়েছে। পরের লাইনে দেখো বলছে কি যে ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ডান্স, তাহলে লোকসঙ্গীত হচ্ছে কি সং বা গান, টিউন বা সুর, অ্যান্ড ডান্স বা নাচের একটা কম্বিনেশন বা সমন্বয়, দ্যাট অরিজিনেট ফ্রম, মানে যেটির উৎপত্তি হয়েছে ফ্রম দ্য ট্র্যাডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল, তার মানে কি ঐতিহ্যগত যে সংস্কৃতি আমাদের রয়েছে কাদের? অর্ডিনারি পিপল বা সাধারণ মানুষের, ঠিক আছে, যাদেরকে ফোক বলা হচ্ছে। তো এটি কিন্তু আসলে মূল কথা যে সাধারণ লোকজনের যে গতানুগতিক সংস্কৃতি ছিল সেখান থেকেই আসলে এই লোকসঙ্গীত কি হয়েছে? উৎপত্তি লাভ করেছে। তারপর দেখো বলেছে দ্য ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। উদাহরণস্বরূপ কি বলেছে? বাউল গান হচ্ছে একটা কম্বিনেশন বা সমন্বয় কিসের? টিউন বা সুর, মিউজিক বা সঙ্গীত, অ্যান্ড ডান্স বা নাচ, এর একটি সমন্বয়, এই তিনটার সমন্বয় হচ্ছে বাউল সং। দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, তার মানে যেটা জড়িত কিসের সাথে? উইথ দ্য বাউল ট্রেডিশন বা বাউল ঐতিহ্যের সাথে জড়িত ইন বেঙ্গল বা বাংলাতে, তাহলে যা বাংলার বাউল ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এর পরের যে প্যারাটা রয়েছে এখানে সেই প্যারাটাতে মুভ করব এবং বোঝার চেষ্টা করব। দেখো এখানে কি বলেছে যে ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ফোক মিউজিকের কি রয়েছে? নিম্নোক্ত ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো রয়েছে। দেখো এখানে ১ নম্বরে কি বলেছে যে ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি, তাহলে এই লাইনটির অর্থ কি হলো? ইট ইজ কম্পোজড বাই, এটা রচিত হয়েছে রুরাল ফোক বা গ্রাম্য জনতার মাধ্যমে, অন দ্য বেসিস অফ ভিত্তি করে, কিসের উপরে ভিত্তি করে? দেখো অ্যানশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি, অ্যানশিয়েন্ট রুলস মানে হচ্ছে প্রাচীন যে নিয়মগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বোঝানো হচ্ছে। ট্রান্সমিটেড মানে হচ্ছে প্রচারিত হয়েছিল, ওরালি বা মুখে মুখে, তাহলে মুখে মুখে যে প্রাচীন নিয়মগুলো ছিল সেগুলোর উপরে ভিত্তি করে এই যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত রয়েছে এটি তৈরি হতো বা তৈরি হয়েছিল, যেটাই বলি না কেন। তারপর দেখো ২ নম্বরে কি বলেছে? দিজ অ্যানশিয়েন্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, তাহলে দেখো এর অর্থ কি দাঁড়াচ্ছে যে এই প্রাচীন যে রুলস গুলো বা নিয়মগুলো রয়েছে মিউজিকের বা সঙ্গীতের, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, অর্থাৎ এটা ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত হয়নি বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, অর্থাৎ দেখো আধুনিক যে মিউজিক বা সঙ্গীত রয়েছে সেগুলোর দ্বারা কি হয়নি? এই যে রুলস গুলো ছিল এই রুলস গুলো কিন্তু প্রভাবিত হয়নি, এমনই একটি কথা কিন্তু দেখো এখানে ২ নম্বরে বোঝাচ্ছে। এবার ২ এর পরে যদি আমরা ৩ নম্বরে আসি, দেখো এখানে কি বলেছে যে ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়াল, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই লোকসঙ্গীত গুলো গাওয়া হতে পারে ইন গ্রুপস, মানে হচ্ছে দলগতভাবে গাওয়া যেতে পারে, অর ইন্ডিভিজুয়ালি বা এককভাবেও কিন্তু গাওয়া যেতে পারে। ৪ নম্বরে দেখো কি বলেছে? নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, অর্থাৎ নিয়মিত কোনো চর্চার প্রয়োজন নাই এই লোকসঙ্গীতগুলো গাওয়ার জন্য। ৫ এ দেখো কি বলছে যে ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট বা সেমি লিটারেট পিপল, তাহলে ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড, অর্থাৎ এটা লেখা হয়ে থাকে
এবং পারফর্ম বা কি করা যেতে পারে, যে মঞ্চস্থ হয় সেই মঞ্চস্থ করা যেতে পারে বা হতো বাই কি ইলিটারেট মানে অশিক্ষিত অর সেমি লিটারেট বা অর্ধশিক্ষিত মানুষের দ্বারা। ৬ নম্বরে বলেছে ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন। স্পন্টেনিয়াস মানে কিন্তু স্বতঃস্ফূর্ত, তাহলে এটা একটা স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন বা প্রকাশ কিসের, ফিলিংস অ্যান্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রকাশ ফিলিংস বা অনুভূতির অ্যান্ড থটস বা চিন্তার ইন ইজি ল্যাঙ্গুয়েজ, তার মানে সহজ ভাষায় স্বতঃস্ফূর্ত প্রকাশ কিসের, অনুভূতি এবং চিন্তা ভাবনা। ঠিক আছে, এটাই হচ্ছে ফোক মিউজিক। তারপর দেখো কি বলেছে, ইজি ল্যাঙ্গুয়েজ একটা লোকাল ডায়ালেক্ট মানে হচ্ছে স্থানীয় ভাষা বা স্থানীয় উপভাষা বা আঞ্চলিক ভাষা, অ্যান্ড সিম্পল টিউন, তার মানে দেখো কি দাঁড়াচ্ছে, সহজ ভাষা, স্থানীয় ভাষা বা উপভাষা এবং সিম্পল বা খুব সাধারণ যে টিউন বা সুর রয়েছে এগুলোর মাধ্যমে কি যেই ফিলিংস অথবা থট বা চিন্তা যা রয়েছে তার স্বতঃস্ফূর্ত প্রকাশ। ঠিক আছে, তারপরে আসো এবার ৭ নাম্বার দেখো কি বলেছে, যে বোথ ওয়ার্ডস কি বলেছে অ্যান্ড টিউন আর অ্যাপিলিং, তার মানে কি অ্যাপিলিং বলতে এখানে কি বোঝাচ্ছে, যে খুবই আকর্ষণীয়। তাহলে ওয়ার্ডগুলো এবং টিউন বা সুর খুবই আকর্ষণীয় হয়, ঠিক আছে, বা আবেদনময় এরকম হয়। তারপর কি বলেছে ৮ নম্বরে দেখো, যে ডিসপাইট বা সত্ত্বেও ইটস ইউনিভার্সাল অ্যাপিল, তার মানে এটার যে সর্বজনীন যে আপিল রয়েছে বা আকর্ষণ রয়েছে, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, তাহলে কি দেখো এখানে এটা ব্যবহার করে কোন জিনিসটিকে, বা এটি এখানে আসলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই সেন্টেন্সটা আসলে দুটো পার্টের কম্বাইন করে হয়েছে। তো এই কম্বাইনটা একটু আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কি। এখানে বলেছে ডেসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এটার যে সর্বজনীন যেই আকর্ষণ রয়েছে বা আকর্ষণীয়তা যেটা রয়েছে তা সত্ত্বেও এটা ব্যবহার করে কি লোকাল ডায়ালেক্ট বা স্থানীয় ভাষা, অর্থাৎ এর আসলে অনেক ডিমান্ড বা চাহিদা থাকলেও এটা স্থানীয় ভাষাতেই সাধারণত গাওয়া হয়ে থাকে, এমনটি এখানে বোঝানো হয়েছে। এখানে দেখো ৯ নাম্বারে কি বলেছে, যে ইট ডিপেন্ডস আপন, অর্থাৎ এটা নির্ভর করে নেচার বা প্রকৃতির উপর অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট বা গ্রাম্য পরিবেশের উপর এটা নির্ভর করে। ১০ নম্বরে বলছে যে ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ জয়েস, এখানে এক্সপ্লিসিট বলতে কিন্তু বহির্মুখতাকে বোঝানো হয়েছে বা বহিঃপ্রকাশ অফ ম্যানিফেস্টেশন বা প্রকাশের কথা বলা হয়েছে, কিসের প্রকাশ, অফ দ্য জয়েস বা আনন্দের প্রকাশ, অ্যান্ড সরোস বা দুঃখের প্রকাশ অফ ডেইলি লাইফ, অর্থাৎ এটা কিসের প্রকাশ, দৈনিক আনন্দ বা দৈনন্দিন আনন্দ এবং দুঃখের একটি প্রকাশ। এখানে দেখো ১১ নম্বরে বলেছে যে ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম, তাহলে এটা ব্যবহার করে কি খুব সাধারণ এবং প্রাকৃতিক একটি রিদম বা তাল এটি ব্যবহার করে। তারপরে বলছে অ্যান্ড এখানে রয়েছে ১২ নাম্বার, ইট কন্টেইনস এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, অর্থাৎ এটা ধারণ করে খুব শক্ত বা মজবুত একটি ইমোটিভ এক্সপ্রেশন, তার মানে ইমোশনাল বা ইমোটিভ দিয়ে এখানে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে যে মানসিক, আর এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশভঙ্গি, কিসের প্রকাশভঙ্গি, অফ হিউম্যান লাভ মানুষের ভালোবাসা অ্যান্ড সেপারেশন বা বিরহ। তাহলে এইখানে এই সেন্টেন্সটার অর্থটি দেখো কি দাঁড়াচ্ছে, আমি যদি সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করি তাহলে সেটি হবে যে এটির মধ্যে কি রয়েছে, মানুষের যে ভালোবাসা এবং বিরহ তার খুবই স্ট্রং বা শক্তিশালী আহ ইমোটিভ বা মানসিক কি বলা যেতে পারে এক্সপ্রেশন বা প্রকাশ, ঠিক আছে, এটি ধারণ করে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো যে গ্রাম্য যেই কথাগুলো আমরা বলছি বা গ্রাম্য মানুষের যে চিন্তাধারা বা তাদের যে এক্সপ্রেশন রয়েছে সেগুলো নিয়েই কিন্তু এই ফোক মিউজিক বা লোকসঙ্গীত। ঠিক আছে, তো এই প্যারাটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা চলে আসব আমাদের যে পরের পেজ রয়েছে সেই পরের পেজে এবং সেখান থেকে আমরা আমাদের আলোচনাটা কন্টিনিউ করার চেষ্টা করব। এখানে দেখো বলছে যে ইন বাংলাদেশ বা আমাদের যে বাংলাদেশ রয়েছে এখানে কি হয়েছে, ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, তাহলে এখানে কি রয়েছে, ফোক মিউজিকের বিশাল এক বৈচিত্র্য রয়েছে। তো তারপর দেখো কি বলছে, ফোক মিউজিকের কথাই তো এখানে বলছে, যে উইথ সংস কম্পোজড অন কালচার, festivals, views of life,
ন্যাচারাল বিউটি, রিভার, রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। তাহলে দেখো এখানে মেইনলি যেটা বোঝানো হচ্ছে যে বাংলাদেশে ফোক মিউজিকের অনেক বৈচিত্র্য রয়েছে। যেমন দেখো এখানে কি ধরনের বৈচিত্র্যের কথা বলা হচ্ছে, কি ধরনের বৈচিত্র্য? যেমন অনেক গান রয়েছে, সেই গানগুলো কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে দেখো, কালচার বা সংস্কৃতির উপর ভিত্তি করে, ফেস্টিভ্যাল বা উৎসবের উপর ভিত্তি করে কিছু গান আছে। ভিউস অফ লাইফ মানে হচ্ছে জীবন দর্শন নিয়ে কিছু গান আছে। ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু গান হয়েছে। রিভার বা নদী নিয়ে কিছু গান হয়েছে। অ্যান্ড রুরাল মানে হচ্ছে গ্রাম্য, অ্যান্ড রিভারাইন মানে হচ্ছে নদীমাতৃক যে জীবন রয়েছে, সেই জীবন নিয়েও কিন্তু দেখো বেশ কিছু গান রয়েছে। তারপর বলছে দেখো যে দিস সংস বা এই গানগুলো আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি। তাহলে এই গানগুলো কিসের উপরে হয়? সোশ্যাল ইনইকুয়ালিটি মানে হচ্ছে সামাজিক বৈষম্য, অ্যান্ড পভার্টি বা দারিদ্র্য নিয়ে। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল। তাহলে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে হচ্ছে পার্থিব দুনিয়া, অ্যান্ড সুপার ন্যাচারাল বা অলৌকিক দুনিয়া নিয়েও কি হয়ে থাকে? এই গানগুলো হয়ে থাকে। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। এখন আমাদের আসলে যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে মিস্টিক্যাল সংস বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে। এখানে কিন্তু মিস্টিক্যাল সংস বলতে আধ্যাত্মিক যে গানগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? যে আধ্যাত্মিক গানগুলো হ্যাভ বিন কম্পোজড বা সেগুলো লেখা হয়েছে বা রচনা করা হয়েছে ইউজিং দ্য মেটাফোর্স অফ, মেটাফোর মানে কিন্তু রূপক বা কল্পনা যেটিকে আমরা বলে থাকি। তো সেই রূপক ব্যবহার করে কিসের? রিভার বা নদী অ্যান্ড বোট বা নৌকার যে রূপকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এই আধ্যাত্মিক গানগুলো রচিত হয়েছে। তারপর দেখো কি বলছে যে সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, তার মানে হচ্ছে যেহেতু আমাদের দেশ নদীমাতৃক মূলত বা বেসিক্যালি, দ্য ভার্টিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনরা অফ ফোক মিউজিক। তাহলে এইখানে কি বোঝাচ্ছে যে যেহেতু আমাদের দেশটা মূলত কি নদীমাতৃক, এই কারণে এই ভার্টিয়ালি ফর্ম বা ভার্টিয়ালি যেই ফরম্যাটটা রয়েছে গানের, সেটা একটা ইম্পর্টেন্ট জনরা, মানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট বা স্তর কিসের? ফোক মিউজিক বা লোকসঙ্গীত। এরপর বলছে যে নেচার প্লেস এ রোল, অর্থাৎ প্রকৃতি একটা ভূমিকা পালন করে কিসের? ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক। তাহলে কন্টেন্ট যে রয়েছে বা সারমর্ম বা সারবস্তু যা রয়েছে এবং তাল যেটা রয়েছে ফোক মিউজিকের, সেইটা প্রোভাইড করার ক্ষেত্রে নেচার কি করে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। তারপর কি বলছে? দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে লোকসঙ্গীত রয়েছে ভ্যারিস বা তার মধ্যে পার্থক্য হয়, কিসের পার্থক্য হয়? ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, অর্থাৎ স্থান ভেদে এই যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত রয়েছে সেটা কি হয়? ভ্যারি করে বা পৃথক পৃথক হয়ে থাকে। রিফ্লেক্টিং চেঞ্জেস, অর্থাৎ এটা পরিবর্তনকে প্রতিফলিত করে, কারণ রিফ্লেক্ট মানে কিন্তু প্রতিফলিত করা। তাহলে এটা কোন জিনিসটাকে প্রতিফলিত করে দেখো, যে ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে সেইটা, অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ, এবং স্থানীয় বা আঞ্চলিক যে ভাষা রয়েছে লোকজন যেটা ব্যবহার করে সেটাকেও প্রতিফলিত করে, ঠিক আছে? কারণ এক এক অঞ্চলের এক এক রকম ভাষা এবং এক এক অঞ্চলে এক এক ধরনের ভাষার উপর ভিত্তি করে আলাদা আলাদা গান রচনা করা হয়েছে। তারপর দেখো বলেছে দাস, এরূপে বা এভাবে, দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, অর্থাৎ নর্দার্ন ভাওয়াইয়া আছে, দ্য ইস্টার্ন ভাটিয়ালি। দেখো নর্দার্ন বলতে কিন্তু এখানে উত্তরের ভাওয়াইয়াকে বোঝানো হয়েছে, ইস্টার্ন বলতে পূর্বের যেই ভাটিয়ালি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বা দক্ষিণ পশ্চিমের যে বাউল গান রয়েছে সেগুলোর কথাও কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো এরপর দেখো যেটি বলছে যে পরবর্তী পার্ট, এখানে কি রয়েছে? দ্য কালচার, কালচার মানে কিন্তু সংস্কৃতি, অ্যান্ড কি বলেছে? দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস সাচ এস চাকমা, মণিপুরি, সান্তাল বা সাঁওতাল অর ত্রিপুরার যারা রয়েছে তারা, হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক। তাহলে কালচার মানে সংস্কৃতি এবং জীবনযাত্রা, অফ দ্য ডিফারেন্ট বা পৃথক পৃথক এথনিক মাইনরিটি, বা এথনিক বলতে কিন্তু এখানে জাতিগত যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের যে সংস্কৃতি এবং জীবনযাত্রা রয়েছে, যেমন কাদের? চাকমা, মণিপুরি, সাঁওতাল অথবা ত্রিপুরার যারা রয়েছে তারা কি করেছে দেখো,
হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড বা তাদের এই জীবনযাত্রা বা সংস্কৃতি কি করেছে, প্রভাবিত করেছে কোন জিনিসটিকে, ফোক মিউজিক বা লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। তারপর কি বলছে যে দেয়ার ইন্টারঅ্যাকশন তাদের যে মিথস্ক্রিয়া রয়েছে উইথ বাঙালি কালচার অর্থাৎ বাংলা যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি অ্যান্ড লাইফস্টাইল বা জীবনযাত্রার যে ধরন এর সাথে তাদের যে ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া ওভার দ্য ইয়ার্স অর্থাৎ বছরের পর বছর ধরে কি হয়েছে হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ওভার দ্য ইয়ার্স বলতে বছরের পর বছর ধরে এটিকে বোঝানো হয়েছে হ্যাজ বিন ক্লিয়ারলি অর্থাৎ এটি পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে কোথায় ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক অর্থাৎ আমাদের যে লোকসঙ্গীত রয়েছে তার যে সমৃদ্ধতা এতে খুব ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে এই জিনিসগুলো, ঠিক আছে। তো এরপর দেখো আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব সেটি অ্যানালাইসিস করে আবার তোমাকে রিপ্লাই দিয়ে সেটি বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে যে ফোক সংস বা লোকসঙ্গীত যেগুলো রয়েছে মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এগুলো পৃথকভাবে গাওয়া যেতে পারে অর ইন কোরাস। কোরাস মানে কিন্তু দলবদ্ধ বা দলবদ্ধ গান। তো এই গানগুলো এককভাবেও গাওয়া যেতে পারে আবার দলগতভাবেও গাওয়া যেতে পারে। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড তাহলে দেখো এই লোকসঙ্গীত যেগুলো ইন্ডিভিজুয়ালি বা এককভাবে গাওয়া হয় এর মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি এগুলো এককভাবে গাওয়া হয়। ওয়াইল সংস সাং ইন কোরাস যেখানে দলগতভাবে গাওয়া হয় ইনক্লুড সেগুলোর মধ্যে কি রয়েছে কবি গান রয়েছে, লেটো, আলকাপ অ্যান্ড গম্ভীরা অর্থাৎ এই গানগুলো কি হয় দলগতভাবে গাওয়া হয়। যখন আমি তোমাদেরকে প্যাসেজগুলো বোঝাবো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু আর তোমাকে কষ্ট করে বাসায় এত পড়তে হবে না। তারপর দেখো বলছে সাম সংস বা কিছু কিছু গান রয়েছে আর রিজিওনাল ইন ক্যারেক্টার তাহলে কিছু কিছু গান মানে রিজিওনাল বা কোন একটি অঞ্চলকে ভিত্তি করে হয়ে থাকে ইন ক্যারেক্টার বা সেটি হচ্ছে তার বৈশিষ্ট্য। বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেক গান রয়েছে অন্যান্য যে গানগুলো সেগুলো কি কমন বা সাধারণ কাদের কাছে টু বোথ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিম বাংলা উভয় জায়গাতেই সেগুলো কমন বা সাধারণ। সিমিলারলি বা একইভাবে কি হয়েছে দেখো সাম সংস বিলং এরপর বলেছে ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি একইভাবে কিছু গান রয়েছে যেগুলো ডিস্টিংটিভলি বা পৃথকভাবে কি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় যে সম্প্রদায় তাদের ওপরে বেস করে হয়েছে দ্য হিন্দু অর দ্য মুসলিম অর্থাৎ কিছু গান কিন্তু হিন্দুর উপরে বেস করে করা কিছু আবার মুসলিমদের উপরে বেস করে করা এই কথাটি এখানে কিন্তু বোঝানো হয়েছে। তারপর কি বলছে যে আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ অর্থাৎ অন্যান্য গানগুলো কি করেছে ধর্মীয় যে বাউন্ডারি রয়েছে সেটিকে ক্রস করেছে। এরপর বলছে দেখো যে সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন আদার্স টু ওমেন অর্থাৎ কিছু গান রয়েছে যেটা বিশেষত কিসের উপর বেস করে মেন বা পুরুষের উপরে বেস করে অ্যান্ড আদার্স টু ওমেন মানে অন্যান্য গানগুলো ওমেন বা নারীদের উপরে বেস করে কিন্তু হয়েছে। এরপর বলছে দেখো কি যে হোয়াইল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড ওমেন অর্থাৎ যেখানে কিছু গান কিসের উপরে হয় মেন অ্যান্ড ওমেন পুরুষ এবং নারী উভয়ের দ্বারাই গাওয়া হয় আবার কিছু গান থাকতে পারে কি যে সেগুলো শুধুমাত্র কিসের দ্বারা নারীদের দ্বারাই গাওয়া হয় এরকম আর কি। তো তারপর কি বলছে যে দাস অনলি ওমেন এভাবে অনলি বা শুধুমাত্র যে নারী যারা আছে কম্পোজ অ্যান্ড সিং ব্রত গান অ্যান্ড মেয়ে গীত তাহলে কিছু গান রয়েছে যেটা শুধুমাত্র নারীরাই কম্পোজ করে এবং গায় সেগুলোকে বলে কি ব্রত গান অ্যান্ড মেয়ে গীত এইগুলো। But both men and women participate in the old practice of roof beating songs তাহলে পুরুষ এবং মহিলা উভয়ই পার্টিসিপেট বা অংশগ্রহণ করে কোথায় ইন দ্য ওল্ড প্র্যাকটিস বা আগের কিছু প্র্যাকটিস রয়েছে রুফ বিটিং সংস মানে কি বলা যেতে পারে রুফ মানে হচ্ছে ছাদ আর বিটিং মানে তো পিটানো তাহলে ছাদ পিটানোর যে গান রয়েছে দ্যাট আর সাং যে জিনিসটা গাওয়া হয় ওয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই লাইনটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে যে ছাদ পেটানোর সময় বা ছাদের ওপর কোনো কিছু দিয়ে শক্তভাবে আঘাত করার সময় যে গানগুলো আসলে গাওয়া হয় সেগুলো কথা এখানে বলা হয়েছে।
তো তখন আসলে সাধারণত এই গানগুলো গাওয়া হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের এই ফার্স্ট এর যে পার্টটি রয়েছে সেই ফার্স্ট এর পার্টটি। এখন আমি তোমাদেরকে লালন শাহের যেই সেকেন্ড প্যাসেজ বা সেকেন্ড পার্টটা রয়েছে এই ফোক মিউজিকের সেইটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে, একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমার মেজর একটি লেসন আসলে কমপ্লিট হয়ে যাবে। এই লেসনটা কিন্তু মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ এই ফোক মিউজিকের ইউনিট থেকে। তো চলো আর দেরি না করে আমরা এই আর্ট এন্ড ক্রাফটের এফ নাম্বারে যে পার্টটা রয়েছে বাকি পার্ট সেইটা পড়া শুরু করে দিই। তো দেখো এখানে কি বলছে যে লালন শাহ, তার উপরে কথা বলা হচ্ছে বা তার উপরে এখন আমাদের আলোচনা হবে। বলছে যে লালন শাহ এখানে 1774 থেকে 1890 পর্যন্ত এটি হচ্ছে তার আয়ুষ্কাল। ইজ বেস্ট নোন, তিনি সব থেকে বেশি পরিচিত অ্যাজ অ্যান আইকন বা প্রতীক হিসাবে কিসের, অফ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। অর্থাৎ বাংলায় বাউল ঐতিহ্যের একজন আইকন বা দিক নির্দেশক বা যেটাই বলি না কেন সেটা হিসেবে তিনি পরিচিত। অলদো হি ওয়াজ অলসো এ ফিলোসফার, যদিও সে কি ছিল, একজন ফিলোসফার বা দার্শনিক কিন্তু সে ছিল। থিঙ্কার মানে হচ্ছে চিন্তাবিদ বা যিনি চিন্তা করেন, অ্যান্ড সোশ্যাল রিফর্মার, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, আর রিফর্মার মানে কিন্তু সংস্কারক। তাহলে এখানে কি বলছে বা কি বোঝাচ্ছে দেখো, যে যদিও সে কি ছিলেন, একজন দার্শনিক, চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন, তারপরও তিনি আইকন ছিলেন বা আইকন হিসেবে সর্বাধিক পরিচিত ছিলেন কিসের, বাউল ট্রেডিশন বা বাউল ঐতিহ্যের। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, হি প্রিস্ট বা তিনি প্রচার করেছেন রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় যেই টলারেন্স বা সহনশীলতা রয়েছে সেইটা সে প্রচার করেছে। দেখো প্রিচ মানে কিন্তু প্রচার করা। ঠিক আছে, আমি যে ওয়ার্ড মিনিং গুলো খুব ফোকাস দিয়ে বলবো, তোমার কাজ হবে সেই ভোকাবুলারি গুলো খাতার মধ্যে নোট করে ফেলা এবং বাসায় এই ওয়ার্ড মিনিং গুলো তুমি পারো কিনা বা ওয়ার্ড মিনিং গুলো পারলেও তোমার বই থেকে বারবার কিন্তু রিভাইজ করে নেবে। তাহলে খুব ভালো একটি পড়াশোনা কিন্তু তোমার হয়ে যাবে এবং তুমি ভোকাবুলারিতেও খুব ভালো অবস্থান অর্জন করতে পারবে। হি প্রিজড রিলিজিয়াস টলারেন্স, অর্থাৎ তিনি প্রচার করতেন কি, ধর্মীয় সহনশীলতা, অ্যান্ড রিজেক্টেড এবং প্রত্যাখ্যান করেছিলেন সোশ্যাল ডিফারেন্সেস বা সামাজিক যে ব্যবধান সেটিকে প্রত্যাখ্যান করেছিলেন বেসড অন, কিসের উপর ভিত্তি করে, এই যে ক্লাস বা শ্রেণী, তারপরে কাস্ট বা জাত, অ্যান্ড ক্রিড বা ধর্মবিশ্বাস। তাহলে এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে যে সামাজিক যে পার্থক্য হয় সেটাকে তিনি প্রত্যাখ্যান বা রিজেক্ট করেছিলেন। এরপর বলছে যে হি অলসো বিলিভড, তিনি এও বিশ্বাস করতেন দ্যাট এ সার্চ ফর ট্রুথ, অর্থাৎ সত্যের যে অন্বেষণ বা খোঁজ করা, শুড বিগিন উইথ দ্য বডি, এটা শুরু হবে কোথা থেকে, শরীর থেকে, এটা তিনি বিশ্বাস করতেন। হুইচ রিফ্লেক্টস বা যেটা কি করত, প্রতিফলিত করত বা প্রতিফলিত করেছে দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির যে মিস্ট্রি বা রহস্য রয়েছে সেটির প্রতিফলন করেছে, এটি এখানে বোঝানো হয়েছে। তারপর কি বলছে, অলদো বা যদিও, দেখো লালন সংস বা লালনের গান মানে যদিও লালনের গান, আর অ্যাডমায়ার্ড এটা প্রশংসিত হয়, অ্যাডমায়ার্ড শব্দটির অর্থ কিন্তু প্রশংসিত। তাহলে যদিও এটি প্রশংসিত হয় ফর দ্য প্রোফাউন্ড বা গভীর ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস দে অফার, তাহলে যদিও লালনের গানগুলো প্রশংসিত হয় কেন, গভীর যে দার্শনিক অ্যান্ড মিস্টিক্যাল বা আধ্যাত্মিক যে ইনসাইট বা কি বলা যেতে পারে, যে এর ভিতরের যেই গূঢ় তত্ত্ব রয়েছে যেটা তারা অফার করে, সেইটার জন্য এই লালনের গানগুলো কি খুবই প্রশংসিত। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, তিনি কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেননি। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার প্রাথমিক জীবন সম্পর্কে বা আগের জীবন সম্পর্কে খুব বেশি কিছু কিন্তু জানা যায় না। তারপর বলা হচ্ছে এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার ব্যাপারে একটা কি রয়েছে, খুব জনপ্রিয় একটা গল্প রয়েছে, হুইচ ম্যানি বিলিভ টু বি ট্রু, যেটা অনেকেই বিশ্বাস করে কি সত্য হিসেবে, ইজ দ্যাট ওয়াইল অন এ পিলগ্রিমেজ টু এ হোলি প্লেস, অর্থাৎ একটি পবিত্র স্থানে তীর্থযাত্রার সময়, লালন হু ওয়াজ বোর্ন এ হিন্দু, অর্থাৎ এই লালন শাহর কথা বলা হচ্ছে যে একজন হিন্দু হিসেবে জন্মেছিল, কন্ট্রাক্টেড স্মল পক্স, অর্থাৎ তার স্মল পক্স হয়েছিল, অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন বাই হিজ কম্পানিয়ন্স, তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে, অ্যাবান্ডন মানে কিন্তু পরিত্যক্ত, তাহলে সে পরিত্যক্ত ঘোষিত হয়েছিল কাদের দ্বারা, তার যে সঙ্গী সাথী যারা রয়েছে বা কম্পানিয়ন যারা রয়েছে তাদের দ্বারা সে পরিত্যক্ত ঘোষণা হয়েছিল।
এ মুসলিম ফকির সিরাজ শাহ, অর্থাৎ একজন মুসলিম ফকির ছিল, তার নাম কি ছিল? সিরাজ শাহ ছিল। পিকড হিম আপ, অর্থাৎ উনি তাকে কি করেছিল? তাকে তুলে নিয়েছিল। অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, এবং তাকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। হোয়ার হি নার্সড হিম, যেখানে সে তাকে পরিচর্যা করেছিল। ব্যাক টু হেলথ, অর্থাৎ পরিচর্যা করে তাকে সেখানে সুস্থ করে তুলেছিল। এটিকে কিন্তু এখানে বলা হয়েছে। তারপর কি বলা হচ্ছে দেখো, যে হোয়েন বা যখন লালন রিটার্ন হোম, লালন যখন ঘরে ফিরে এসেছিল, হিজ ফ্যামিলি বা তার পরিবার রিফিউজ টু টেক হিম, তাকে গ্রহণ করতে রিফিউজ বা অস্বীকৃতি জানিয়েছিল। কেন? অ্যাজ হি হ্যাড লিভড ইন এ মুসলিম হাউসহোল্ড, তাহলে যেহেতু সে একটা মুসলিম বাড়িতে ছিল, এই কারণে তাকে কিন্তু তারা আর গ্রহণ করেন, এমনটি এখানে বোঝানো হয়েছে। তারপর বলা হচ্ছে সো বা তাই লালন রিটার্ন টু সিরাজ শাহ, অর্থাৎ সেই কারণে লালন কি করলো? সিরাজ শাহের কাছে ফিরে গেল। অ্যান্ড টুক আপ এ লাইফ অফ ডিভোশন, এবং ডিভোশন বা উৎসর্গের একটি জীবন বেছে নিয়েছিল। অ্যান্ড অ্যাসেটিসিজম, এই অ্যাসেটিসিজম শব্দটির অর্থ হচ্ছে সন্ন্যাস জীবন, সেটাকে বেছে নিয়েছিল। তারপরে কি বলেছে? আন্ডার হিজ গাইডেন্স, বা তার তত্ত্বাবধান। আফটার দ্য ডেথ অফ শাইজি, অর্থাৎ এই শাইজির মৃত্যুর পরে লালন সেট আপ অ্যান আকরা অর মোনাস্টেরি, তাহলে লালন একটি আকরা অথবা একটি আশ্রম করেছিল। কোথায়? ইন ছেউরিয়া নিয়ার কুষ্টিয়া, অর্থাৎ কুষ্টিয়ার ছেউরিয়ার কাছে তিনি একটি আকরা সেট আপ করেছিল। ইট সুন অ্যাট্রাক্টেড অ্যাডমাইরার্স, এটা খুব শীঘ্রই ভক্তদেরকে আকর্ষণ করেছিল বা আকর্ষিত করেছিল। অ্যান্ড মিস্টিক্স, এবং ধর্মানুরাগী যারা ছিল তাদেরকেও কিন্তু কি করেছিল? বা আধ্যাত্মিকতা যারা বিশ্বাসী ছিল তাদেরকেও আকর্ষিত করেছিল। ইন সার্চ অফ সালভেশন, দেখো সালভেশন শব্দের অর্থ কিন্তু মুক্তি, তাহলে কিসের অন্বেষণে? সালভেশন বা মুক্তির খোঁজে। হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম, অর্থাৎ যেটা বা যে কি হয়েছিল? বিকাম ইনিশিয়েটেড বা উদ্যোগ নিয়েছিল কিসের বা কিসে পরিণত হয়েছিল? বাউল সন্ন্যাস জীবনে। অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস, তাহলে কি হলো? এখানে দেখো যে ডিসাইপল বা ভক্ত, ডিসাইপল শব্দের অর্থ কিন্তু ভক্ত বা যারা অনুসারী রয়েছে তাদের কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা এই লাইনটি থেকে কি বুঝতে পারছি? যে এটা খুব শীঘ্রই ভক্তদেরকে আকর্ষিত করেছিল যারা মুক্তির খোঁজে ছিল। হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম, মানে এখানে বোঝানো হচ্ছে যারা বাউল যেই সন্ন্যাস জীবন সেটাতে আকৃষ্ট হয়েছিল এবং তারা সেখানে কি হয়েছিল? তার ডিসাইপল বা ভক্ত হয়েছিল। এরপর বলছে অ্যাজ লালন বিগ্যান রাইটিং, যেমনটা লালন শুরু করেছিল লেখা, অ্যান্ড কম্পোজিং সং, লেখা বা গান গাওয়া। হুইচ হিজ ডিসাইপলস স্যাং, যেটা তার ভক্তরা গাইতো। তার মানে কি হতো? লালন শুরু করেছিল লেখা বা কম্পোজ করা কিংবা রচনা করা গান, এবং যেটা শুরু করেছিল কি? তার যে ভক্তরা গাইতে শুরু করেছিল উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অর দোতারা। দেখো অ্যাকম্পানি মানে কিন্তু সঙ্গ বা সাথে, কিসের সাথে তাহলে তারা বা কিসের সঙ্গে তারা গাওয়া শুরু করেছিল? একতারা অথবা দোতারা নিয়ে তারা সেটা গাইতো। তারপর কি বলছে দেখো, ইজ ফেম স্প্রেড টু ফার অ্যাওয়ে প্লেসেস, তার যে খ্যাতি সেটা ছড়িয়ে পড়েছিল দূরের জায়গাগুলোতে বা স্থানগুলোতে। এরপর বলছে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে ছিল। হু অ্যাডমায়ার্ড হিম, তাহলে যে কি করেছিল? তার প্রশংসা করেছিল। বা অ্যাডমায়ার এর অর্থ হচ্ছে প্রশংসা করা, তাহলে যারা প্রশংসা করেছিল তার। অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড বাই হিজ সহজিয়া ফিলোসফি, তাহলে এবং তারা প্রভাবিত হয়েছিল কিসের দ্বারা? তার যে সহজিয়া দর্শন রয়েছে তার দ্বারা। এখন দেখো এখানে আবার বলা হয়েছে যে এই সহজিয়া দর্শনটা আবার কি। এখানে বলছে দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ, তাহলে অ্যাটেইনমেন্ট মানে হচ্ছে অর্জন কিসের? নিজের বা আত্ম অর্জন। থ্রু দ্য সিম্পল ট্রুথস, অর্থাৎ খুব সাধারণ সত্যের মাধ্যমে। কি? এই আত্ম অর্জন যেটি রয়েছে সেটি দ্যাট রিসাইড ইন ওয়ান্স ওন বডি অ্যান্ড সোল, যেটা কারণ নিজের শরীর এবং রূহ বা আত্মার মধ্যে থাকে। নট আউটসাইড, অর্থাৎ যে সত্যটা বাইরে থাকে না, নিজের ভেতরে থাকে। হুইচ ক্যান বি রিচড, যেখানে পৌঁছানো যেতে পারে। থ্রু সাধনা অর মেডিটেশন, যেখানে সাধনা বা মেডিটেশন করার মাধ্যমে কি করা যেতে পারে? পৌঁছানো যেতে পারে। সেটাই হচ্ছে এই সহজিয়া ফিলোসফি বা সহজিয়া দর্শন। তারপর দেখো কি বলছে যে ম্যানি অফ হিজ
disciples, তার অনেক ভক্তানুরাগী বা ভক্ত also became famous for their songs. তাদের অনেক ভক্ত রয়েছে বা তার অনেক ভক্ত ছিল যারা খুবই ফেমাস বা বিখ্যাত হয়েছিল তাদের এই গানগুলির জন্য। দে ইনক্লুডেড, তাদের মধ্যে কে রয়েছে? কাঙ্গাল হরিনাথ মজুমদার, তিনি একজন, পাগলা কানাই তিনি আরেকজন, অ্যান্ড দুদু শাহ এবং তিনি আরেকজন। তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি এই লালন শাহ বা ফোক মিউজিকের যেই চ্যাপ্টারটি রয়েছে সেটি কিন্তু আমরা পড়ে ফেললাম। এভাবে যদি তোমরা বুঝে বুঝে প্যাসেজ পড়ার সময় প্রত্যেকটা লাইন পড়ো তাহলে কিন্তু বোর্ডের পরীক্ষাতে যে তুমি খুব সহজেই বা দ্রুত গতিতে প্যাসেজ পড়া ছাড়াই প্রশ্ন উত্তর করা শুরু করে দিতে পারবে। তার কারণ হচ্ছে যদি প্যাসেজটা তোমার ভালোভাবে পড়া থাকে তাহলে তো তুমি জানোই যে এই প্যাসেজ থেকে কোথা থেকে কি প্রশ্ন আসতে পারে এবং কোন লাইনে এই প্যাসেজে কি রয়েছে এবং কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু তোমার মোটেও কোনো টাইম ওয়েস্ট হবে না প্যাসেজ পড়তে গিয়ে। কিন্তু যদি তুমি প্যাসেজটি ভালোভাবে না পড়ো, পরীক্ষার হলে যেয়ে তুমি দেখবে যে এই প্যাসেজ পড়তে যেয়ে তোমার 10 থেকে 15 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। এবং সেই সময় কিন্তু তুমি চাইলে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারতে। তো এর জন্য আমি বলব যে যখন তুমি আমার ক্লাসগুলো করবে, চেষ্টা করবে ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য এবং তাহলেই কেবলমাত্র তুমি ভালো ফলাফল অর্জনের পথে এগিয়ে যাবে। তবে তোমাকে বাসায় যে কাজটি অবশ্যই করতে হবে আমি বলব সেটি হচ্ছে অবশ্যই তোমাকে মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে। তার কোনো বিকল্প নেই। তুমি যত পরিমাণ প্যাসেজ পড়বে, ওয়ার্ড মিনিং পড়বে, ভোকাবুলারি পড়বে এবং মডেল টেস্ট প্র্যাকটিস করবে, ততই কিন্তু তুমি ভালো ফলাফলের দিকে আরো ২ ধাপ এগিয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।